বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, আর হররস্কোপ অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি একটি সায়েন্স ফিকশন গল্প, কৌস্তব ভট্টাচার্যের কলমে স্বচ্ছ। ধরুন, পৃথিবীতে একদিন জল সমস্ত শুকিয়ে গেল। মানুষজন যুদ্ধ করছে তেলের জন্য নয়, বরং এক ফোঁটা জলের জন্য। তখন কেমন হবে? আমাদের আজকের গল্পটা ঠিক এরকমই একটা ঘটনাকে নিয়ে। ব্যাঙ্গালোর শহরে ক্রমবর্ধমান জলসংকট থেকে অনুপ্রাণিত হয়ে এই ছোট গল্পটি প্রথমবার প্রকাশিত হয় কল্পবিশ্ব শারদিয়ার সংখ্যা 1432-এ। একটি শহর, দুজন মানুষ এবং জলের অভাব। এখানে মানুষ যুদ্ধ করে তেলের জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, বরং জলের জন্য। আসুন শুনে নিই আমাদের আজকের গল্প, কৌস্তব ভট্টাচার্যের কলমে স্বচ্ছ। বাজে খরচ করাটা তন্ময়ের অভ্যেসে দাঁড়িয়ে গেছে। রিঙ্কি হাজারবার বারণ করলেও তন্ময় কথা শোনে না। লাইসেন্স নিতেই প্রায় 20,000 টাকা, তার উপরে যন্ত্রের দাম ধরলে সব মিলিয়ে এক ধাক্কায় 70,000 টাকা খরচ। অথচ যন্ত্রটা বেশিরভাগ সময় অকেজো হয়েই পড়ে থাকবে। বাড়িতে ব্যবহার করার জন্য এই ছোট যন্ত্রগুলো সদ্যই বাজারে ছেড়েছে সরকার। গাল ভরা নাম অমৃতধারা মিনি। তন্ময় যখন প্রথম নামটা বলেছিল তখনই মুচকি হেসেছিল রিঙ্কি। মৃতদেহ থেকে জল বের করে আনে যে যন্ত্র, তার নাম নাকি অমৃতধারা। অবশ্য একদিক থেকে নামটা বেশ যথোপযুক্ত। একটা মৃত শরীর এইভাবেই আরেকজনের প্রয়োজনে লাগে। নেহাত বেফালতু বেওয়ারিশ হয়ে যায় না পুরনো স্মৃতিদের মতো। ক্যালেন্ডারের পাতায় 2116 খ্রিস্টাব্দ। শহরের নাম বেঙ্গালুরু। বাড়িগুলো উঁচু হতে হতে এখানে আকাশটাকেই আড়াল করে দিয়েছে এখন। অবশ্য আকাশ দেখা গেলেও খুব একটা লাভ হতো না। ভারতবর্ষের আর বাকি বড় শহরগুলোর মতো বেঙ্গালুরুর আকাশটাও ঝাপসা আর ঘোলাটে। শহর ছেড়ে অনেকটা বাইরে না গেলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যায় না বললেই চলে। নয়াদিল্লি বসবাসের অযোগ্য বহুকাল। দিল্লির বাতাসে মাসখানেক নিঃশ্বাস নিলে ফুসফুসের যে কোনো ধরনের রোগ নিশ্চিত। যমুনা নদী বলে আর কিচ্ছু নেই। সেখানে সাদা সাদা পেঁজা তুলোর মতো ফেনার পাহাড় সরিয়ে জলের সন্ধান পেতে কয়েক মাস লেগে যাবে। গত বছর 50-এ তাই ভারতবর্ষের নতুন রাজধানী বেঙ্গালুরু। সমস্ত সরকারি মন্ত্রক, তাদের আপিস আমলা সব শুদ্ধ বেঙ্গালুরুতে স্থানান্তরিত। দিল্লির সাধারণ নাগরিকেরা পরিষ্কার জলবায়ু খুঁজতে খুঁজতে এখন উত্তরের হিমালয়ের দিকে ছড়িয়ে পড়েছে। বহু শতাব্দী প্রাচীন দাক্ষিণাত্যে এখন ভারতের ক্ষমতার ভরকেন্দ্র। আগে দক্ষিণ ভারত বরাবরই একটু বেচাল চলত। উত্তরের একমুখী রাজনীতিতে গা ঘামাতে তারা নারাজ ছিল। এখানকার মানুষ স্থানীয় রাজনীতি, স্থানীয় নেতানেত্রীদের নিয়েই মগ্ন থাকত। কেন্দ্রীয় সরকার বেঙ্গালুরুকে নতুন রাজধানী হিসেবে বেছে নেওয়ার সেটাও একটা কারণ। স্থানীয় রাজনীতির উপর কেন্দ্রীয় রাজনীতির কর্তৃত্ব নিশ্চিত করা। অন্য কারণটা অর্থনৈতিক। অর্থনীতির অধিষ্ঠাত্রী লক্ষ্মী বরাবরই দক্ষিণ ভারতের উপর সদয়া। বেঙ্গালুরু তো বলতে গেলে সেই মুকুটের কোহিনূর। পুরনো থেকে আধুনিক, অ্যানালগ থেকে ডিজিটাল সব রকম শিল্পের মুখ্যপীঠ এই বেঙ্গালুরু। জাতীয় রাজধানী হওয়ার একদম উপযুক্ত জায়গা। ক্ষমতার ফুলের গন্ধে বহু দূর দূরান্তের পোকামাকড় জড়ো হয়। এই অর্ধ শতাব্দীতে বেঙ্গালুরুর রাস্তাঘাটের আয়তন বাড়েনি বিশেষ, কিন্তু জনসংখ্যা বেড়েছে প্রায় 7 গুণ। তাদের থাকার জায়গা তৈরি করতে গিয়ে এই শহরে এখন আকাশচুম্বী বহুতলের বাড়বাড়ন্ত।
কাজের দিনে সেরকম একটা বহুতলের উপর থেকে নিচে তাকালে দেখা যায় চারিদিকে শুধু গিজগিজ করছে মানুষের মাথা। একবিংশ শতকের শুরুর দিক থেকেই বেঙ্গালুরুতে গ্রীষ্মকালে জল বাড়ন্ত। একসময় শহরটার ডাক নাম ছিল হ্রদের শহর বা সিটি অফ লেকস। ঢিমে তালে যাতায়াত করত মানুষজন। বড় বড় গাছের ছায়া ছিল, গরম আর শীত দুটোই রয়ে সয়ে আসত। এই মনোরম আবহাওয়ার টানে একের পর এক বহুজাতিক কোম্পানি শহরটা এসে পসরা সাজিয়ে বসল। সঙ্গে এলো হাজারে হাজারে লাখে লাখে মানুষ। হ্রদের শহরে একটার পর একটা হ্রদের মুখ চাপা পড়ল কংক্রিটের তলায়। অগুন্তি বাড়িঘর তৈরি হলো। একসময় মাটির নিচে জলস্তর নামতে শুরু করলো। গ্রীষ্মকাল পড়লেই জলের রেশনিং ব্যবস্থা। প্রতিটা বাড়িতে পূর্ব নির্ধারিত পরিমাণে জল, সেই নিয়েই আকচি দর কষাকষি, রাজনীতি। রাজধানী স্থানান্তরকরণের পর একসময় সমস্যাটা ভয়াবহ চেহারা নিল। 2093 সালের মে মাসের একটা দিন এমন অবস্থা হলো যে বেঙ্গালুরুতে কোথাও আর এক ফোঁটা জল অবশিষ্ট নেই, মাটির উপরে অথবা নিচে। ব্যবহার্য জলের কথা বলাই বাহুল্য, নিতান্ত পানীয় জলটুকুও আর নেই। কেন্দ্রীয় সরকার তখন রাজধানী পাল্টেছে সবে 30 বছর হলো। গুছিয়ে বসতে বসতে প্রথম দশকটা পেরিয়েছে। এরপর আবার প্রশাসন তাঁবু গুটিয়ে জমি পাল্টাতে রাজি ছিল না, তাই আগে ভাগেই একটা ব্যবস্থা নিয়েছিল তারা। প্রজেক্ট অমৃত বর্ষা স্বাধীনতার পর ভারতবর্ষের সব থেকে ব্যয়বহুল প্রকল্প। বেঙ্গালুরুর জন্য স্বচ্ছ জলের যোগান দেওয়ার মহাযজ্ঞ। দেশ বিদেশ থেকে বহু বিজ্ঞানী বিশেষজ্ঞরা একজোট হয়েছিলেন এই বেঙ্গালুরুতে। সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন ম্যানহাটন প্রজেক্টের পর এতগুলো নোবেল লরিয়েট আর কখনো একসঙ্গে কাজ করেননি। অনেকগুলো দল কাজ করেছিল প্রজেক্ট অমৃত বর্ষায়। বিভিন্ন রকম বুদ্ধি বাতলেছিল তারা। কেউ হিমালয়ের থেকে জন্ম নেওয়া নদীগুলোর থেকে পাইপলাইন তৈরি করতে বলেছিল, কেউ বলেছিল আরব সাগর থেকে। অধিকাংশই বহু ব্যয়বহুল অবাস্তব পরিকল্পনা। কোনোটা বাস্তবসম্মত হলেও সময় সাপেক্ষ। এদিকে সরকারের হাতে সময় ছিল কম। তখনই এক মার্কিন বিজ্ঞানী মৃতদেহ থেকে জল বের করে আনার যন্ত্রটি আবিষ্কার করেন। বিভিন্ন ধাপ পেরিয়ে সরকারি শিলমোহর পায় এই পরিকল্পনা। শতাধিক ইঞ্জিনিয়ার মিলে যন্ত্রটাকে কার্যকরী বিশাল রূপ দেন। প্রধানমন্ত্রী নিজে নামকরণ করেন অমৃতধারা। যেদিন বেঙ্গালুরুতে স্বাভাবিক জলের সমস্ত যোগান বন্ধ হয়ে যায়, ঠিক সেই দিনই অমৃতধারা কাজ শুরু করে। প্রথমে মৃত কুকুর, বেড়াল, মুরগি ব্যবহার করত সরকার। অচিরেই সমস্যা দেখা দিল। বেওয়ারিশ জীবজন্তুর লাশ প্রচুর পরিমাণে রোজ রোজ পাওয়া দুষ্কর। আর পোষ্য জন্তুর বা পোলট্রির মৃত জন্তুদের লাশ সহজে কেউ পাঠাতে চাইতো না সরকারকে। বিশেষত পোলট্রির মালিকদের কাছে মুরগি বা হাঁসের মৃতদেহ বহু মূল্য সম্পত্তি। আর তাছাড়া তারা হাতছাড়া করবেই বা কেন? জীবজন্তুর লাশ ব্যবহার করায় ধর্মপ্রাণ বিভিন্ন মানুষের আপত্তিও ছিল। একবার গরু আর শুয়োরের লাশ ব্যবহার হচ্ছে এই রকম একটা খবর রটল। সরকার হ্যাঁ বা না কিছুই জানালো না উত্তরে। ফলে পথে পথে ধর্মীয় বিক্ষোভ। সরকারকে আবার গোলটেবিল বৈঠক ডাকতেই হলো। এত খরচ করে, এত পরিশ্রম করে বানানো যন্ত্র দুম করে বন্ধ করে দিলে মহা ক্ষতি। তার উপর বন্ধ করার উপায়ও নেই। কয়েক কোটি মানুষের জল তৈরি হচ্ছে এই যন্ত্রে। ধর্মীয় বিক্ষোভে কয়েকশো মানুষ রাস্তায় নেমেছে। জল বন্ধ হলে কয়েক লাখ নামবে। শালার গণতন্ত্র। এক আমলাই এই বুদ্ধিটা দিলেন। মানুষ রোজ মরে, কিন্তু মানুষের লাশ কারোর কাজে লাগে না। গুটিকতক মেডিকেল ছাত্রছাত্রী বাদ দিলে। মানুষের লাশ থেকে তৈরি জলে কোনো ধর্মীয় নিষেধ নেই। অতএব পরদিনই নির্দেশ জারি করল সরকার, যেখানে যত মানুষ মরবে সবার অন্ত্যেষ্টি হবে অমৃতধারা কারখানাতে।
নির্দেশ অমান্য করা রাজদ্রোহিতার সমান ধরা হবে। সাজা সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড। তন্ময় অমৃতধারা কারখানাতেই কাজ করে। কলকাতার ছেলে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বছরখানেক হলো রিঙ্কির সঙ্গে বিয়ে হয়েছে। রিঙ্কির বাবা মা মারা গেছেন বছর 2 আগে। মেয়েদের বেশি দিন অনুরা থাকা বর্তমান ভারতবর্ষে কেউ ভালো চোখে দেখে না। তাই তন্ময়ের সম্বন্ধ আশায় রিঙ্কির মা চট জলদি বিয়ে দিয়ে ঝাড়া হাত পা হলে। ভালো ছেলে, কারখানাতে সিনিয়র ইঞ্জিনিয়ার, মোটা টাকা সরকারি চাকরি। এখন রিঙ্কি 8 মাসের অন্তঃসত্ত্বা। সরকারি নিয়মে বেঙ্গালুরুতে থাকতে হলে একটির বেশি সন্তান জন্ম দেওয়া যায় না। তারপর বাধ্যতামূলক জরায়ু কেটে নেওয়া হয় মেয়েদের। রাজধানীতে থাকার সুবিধা পেতে সবাই মেনেও নিয়েছে এই ব্যবস্থা। জল নিয়েও একটা নব্য এলিট শ্রেণী তৈরি হয়েছে। তারা এই 5 পেঁচি লোকের সঙ্গে একই জল ভাগাভাগি করতে চায় না। অনেকেই বাইরে থেকে জল আনায়। কেউ কেউ সমুদ্র থেকে জল আনিয়ে পরিশোধন করে খায়। সমুদ্রের জলের চাহিদা বাড়তে তার জন্য যোগানদারও ঠিক তৈরি হয়ে গেছে। এই এলিটদের কথা ভেবেই এই অমৃতধারা মিনি যন্ত্রটা বের করেছে সরকার। জল পরিশোধন করার যন্ত্র মূলত। তবে ছোটোখাটো প্রাণী যেমন হাঁস, মুরগি, বেড়াল এইসবের মৃতদেহ থেকেও জল বের করতে পারে। রিঙ্কির গা জ্বালা করে। সে কলকাতার মধ্যবিত্ত পরিবারের মেয়ে। হুগলি নদী সেখানে এখন নাব্য। জল পয়সা দিয়ে খেতে হবে ভাবলেই মাথা ভন ভন করে। তারপর অমৃতধারা মিনির লাইসেন্স নিয়ে যন্ত্রটা লাগিয়ে নিয়মিত সমুদ্র থেকে জল আনিয়ে পরিশোধন করে খাওয়া। বাড়াবাড়ির এক শেষ। কিন্তু তন্ময় একগুয়ে। রিঙ্কি গর্ভিণী হওয়ার পর থেকেই সে অনাগত সন্তানকে নিয়ে বাড়াবাড়ি করে চলেছে। বাচ্চা হওয়ার আগেই তার জন্য ঘর সাজানো শুরু করেছে। এমনিও বাচ্চা খুব ভালোবাসে তন্ময়। বিয়ের পর যতবার শ্বশুরবাড়ি গেছে ওদের বাড়িওয়ালার বাচ্চার সঙ্গেই কাটিয়ে দিয়েছে প্রায় গোটা দিন। নবাগত সন্তানকে আর 5টা সাধারণের ব্যবহার্য জল কিছুতেই খাওয়াবে না তন্ময়। তাই এত খরচ করে ফেলল ঝোঁকের মাথায়। মাসখানেক হলো হাসপাতাল থেকে বাড়ি ফিরল রিঙ্কি। কয়েকটা তফাৎ চোখে পড়ে এই বাড়িটায়। রিঙ্কিদের বেডরুমটায় এখন সদ্যজাত শিশুর জিনিসপত্র ছড়ানো ছিটানো। মূল তফাৎটা যদিও অন্য জায়গায়। তন্ময় আর এই ঘরে থাকে না। বাচ্চাটা বাড়ি আসার পর থেকেই সে ঘরে আসা বন্ধ করেছে। বাইরের লিভিং রুমটায় একটা গদি পেতে শোয় রাত্রিবেলা। দিনে রাতে 1-8বার দেখা হয় তন্ময় আর রিঙ্কি। তন্ময় হাসপাতালেই রিঙ্কিকে কথাটা বলেছিল। তখন তন্ময়ের চোখটাও ছলছল করেছিল বাচ্চাটাকে দেখার পর থেকেই। বাচ্চাটাকে মায়ের পর বাবাকেই দেখানো দস্তুর। তার লিঙ্গটাও বাবাকে বলতে হয় এমনই প্রথা। সেটা বলতে গিয়েই থতমত খেয়ে গিয়েছিল তন্ময়। তৃতীয় লিঙ্গের বাচ্চাদের এখন আর কেউ চায় না, সরকারও না। একসময় সমাজে তাদের কাজকর্মের অধিকার নিয়ে অনেক হই হল্লা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে সমাজ ব্যবস্থাটাকে ঢেলে সাজিয়েছে। আজকাল মেয়েরা কাজে কর্মে বেরোয় কম, ঘরবাড়ি সামলায় বেশি। বাইরের কাজ ছেলেরাই করে বেশিরভাগ। তৃতীয় লিঙ্গের বাচ্চারা বড় হয়ে ছেলেদের মতো কর্মক্ষম হয় না, আবার মেয়েদের মতো সন্তান জন্ম দিতেও তারা অক্ষম। এরা সরকারের চোখে বোঝা। তন্ময় সজল চোখে রিঙ্কিকে বলেছিল বাচ্চাটাকে অমৃতধারা কারখানাতে পাঠিয়ে দেওয়ার কথা। বাকিটা রাষ্ট্র বুঝে নেবে। তৃতীয় লিঙ্গের সন্তান বিসর্জিত হলে সরকার আরেকটা সন্তান ধারণের সুযোগ দেয় দম্পতিকে। রিঙ্কি সুযোগটা নিতে চায়নি। জরায়ুটা বাদ দিয়েছিল স্বেচ্ছায়। এইসব ক্ষেত্রে এখনো আইন মেয়েদের দিকে। তাই তন্ময়ের আইনত বিশেষ কিছু করার ছিল না। তাই নিজের বাড়িতে নিজেকে এক ঘরে করে নিয়েছে। কথাবার্তা কমে গেছে রিঙ্কি আর তন্ময়ের। ভালোবাসা, আদর
মনে হয় কোনো প্রাচীন সুখ স্বপ্নের গল্প। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে রিঙ্কি। তন্ময়কে কাছে পেতে ইচ্ছা করে তার। তবে এই সবই সন্তানের অগোচরে। বাচ্চাটা আজ বাদে কাল জানতে পারবে তার বাবা তাকে চায়নি। তখন তন্ময়ের উপর দুর্বলতাটা ঢাকতে হবে রিঙ্কিকে। এখন থেকেই মনে মনে তার প্রস্তুতি নিচ্ছে সে। তন্ময় হয়তো বিবাহ বিচ্ছেদের জন্য তৈরি হচ্ছে। বাচ্চা 6 মাস বয়স অবধি সরকারি নিয়মে তার হাত পা বাঁধা। তারপর রিঙ্কিকে ছুঁড়ে ফেলে দেবে সে। ফেলুককে। রিঙ্কি অত দূর ভাবে না, ভাবতে ইচ্ছেও করে না। বাচ্চাকে আর রিঙ্কিকে ছেড়ে তন্ময় এখন কাজ নিয়ে পড়েছে। রাত দিন কারখানাতেই পড়ে থাকে। অধিকাংশ দিন বাড়ি ফেরে গভীর রাতে। রাতের খাবার এখনো রেখে দেয় রিঙ্কি। বেশিরভাগ দিন তন্ময় সেটা ছুঁয়েও দেখে না। ড্রয়িং রুমে নিজের কম্পিউটার খুলে বসে, কী সব একটা পড়াশোনা করে। আবার সকালে রিঙ্কি আর বাচ্চা ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে যায়। কখন ঘুমোয় কখন ওঠে রিঙ্কি টের পায় না। আজকেও রিঙ্কির ঘুম এসেছিল অনেকক্ষণ আগেই। সারাটা দিন বাচ্চাটাকে সামলাতে কেটে যায় তার। তন্ময় আয়াও রাখেনি বাচ্চাটার জন্য। বাচ্চাটা কি রাখতে চায়নি, তাও তার জন্য সামান্য কিছু খরচ করতেই হচ্ছে। এর উপর আয়া পোষার খরচ করতে তন্ময় একান্ত নারাজ। রিঙ্কিরও আয়ার কথা বলতে আত্মসম্মানে লাগে, তাই নিজেই বাচ্চাটার সমস্ত কিছু করে। কিন্তু সে নিজে এখনো পুরোপুরি সুস্থ নয়। বাচ্চা হওয়ার ধকল এই 1 মাসেও পুরোপুরি কাটিয়ে ওঠেনি তার নারী শরীর। তাই রাতে বিছানায় পড়লেই সারা দিনের ক্লান্তি 2 চোখে জড়িয়ে আসে। বাচ্চাটাও মোটের উপর শান্ত। খিদে পেলে যা একটু কাঁদে, তাছাড়া চুপচাপ। রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। বোধ হয় মাকে বেশি বিরক্ত করতে চায় না। আজকেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল বাচ্চাটা। ঠিক তার পরপরই রিঙ্কি। ঘুম ভাঙল প্রচণ্ড আলোর ঝলকানিতে। কিছুক্ষণ পরেই চারিদিকে কাঁপিয়ে দেওয়ার শব্দ। থরথর করে কেঁপে উঠল পুরো ঘরটা। বাচ্চাটারও ঘুম ভেঙেছে। স্বভাব বিরুদ্ধভাবে তারস্বরে কাঁদছে। কি হলো? বাজটাজ পড়ল নাকি আশেপাশে? ভাবতে ভাবতে তন্ময় ঘরে ঢুকে এলো এতদিন পর। কারখানাতে একটা ব্লাস্ট হয়েছে রিঙ্কি। আত্মঘাতী বোমা হামলা। যা শুনছি মনে হচ্ছে অমৃতধারা যন্ত্রে বড়সড় কিছু একটা হয়েছে। উজানদের দলের কেউ কারখানাতে ওয়ার্কার সেজে ঢুকে এই কাজটা করেছে। বলতে বলতেই ক্রন্দনরত সন্তানের দিকে চোখ পড়ল তন্ময়ের। বিরক্তির একটা ঢেউ এতক্ষণের উৎকণ্ঠিত মুখটায় খেলে গেল। আমি কারখানায় যাচ্ছি, কখন ফিরবো জানি না বলে আর অপেক্ষা না করে বেরিয়ে গেল তন্ময়। পরের দিন সব নিউজ ফ্ল্যাশে শুধু উজান। বছর 10 আগেই দলটার কথা সবার গোচরে আসে, অথবা বলা যায় তারাই আনতে বাধ্য করে। কারখানার তৎকালীন অধিকর্তাকে রীতিমতো বাড়িতে ঢুকে 6 দিন বন্দি করে রেখেছিল এই উজানের লোকজন। তাদের একটাই দাবি, কারখানাটা বন্ধ করা। এই 1 দফা দাবি নিয়ে দলটা তৈরি হয়েছিল। তাদের মতে শহরের সমস্ত শবদেহকে জল নিষ্কাশনের জন্য ব্যবহার করা মৃত ব্যক্তিদের প্রতি শুধু অসম্মান নয়, রীতিমতো অমানবিক ব্যবহার। এই মতটা অবশ্য বরাবরই ছিল। যখন কারখানা তৈরি হয় তখন থেকেই বেশ কিছু বিরুদ্ধ মত বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রথমে শান্তিপূর্ণ সমাবেশ ইত্যাদিতেই ব্যাপারটা সীমিত ছিল, তাই সরকার বিশেষ বিচলিত হয়নি, পাত্তাও দেয়নি। তারপর যা হয়, এই বিরুদ্ধ মত অবলম্বনকারীদের একটা গোষ্ঠী ছিল, একটু বেশি তারা আগুন খেকো। তারা একজোট হয়ে এই উজান বলে দলটা তৈরি করে। এরা আগমার্কা সশস্ত্র সন্ত্রাসবাদী, মূলত গেরিলা আক্রমণ করে কিছুদিন পর পর। বহুদিন আগেই গোটা দলটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার, কিন্তু তাতেও এদের দৌরাত্ম্য কমেনি। তবে এত বড় আক্রমণ উজান আগে কোনোদিন করেনি। অমৃতধারার মূল যন্ত্রপাতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওটার ছাঁকনি বা ফিল্টারিং সিস্টেম। সেটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত এখন।
অমৃতধারার মতো যন্ত্র পৃথিবীতে আর কোথাও নেই, তাই এর মেরামতি করা সময় সাপেক্ষ। প্রায় 1 সপ্তাহ লাগবে ফিল্টারিং সিস্টেমটা পাল্টাতে। মাঝের সময়টায় বেঙ্গালুরুর কাছে দুটো জ্বলন্ত সমস্যা। প্রথমটা অবশ্যই জলের। এলিট গোষ্ঠীর কাছে কিছুটা জলের সঞ্চয় থাকলেও সাধারণ জনতা জলের জন্য এখন অমৃতধারার উপরই পুরোপুরি নির্ভরশীল। দ্বিতীয় সমস্যাটাও জটিল। লোকজন যাতে অমৃতধারা কারখানা ছাড়া আর কোথাও মৃতদেহের অন্ত্যেষ্টি না করতে পারে, তাই বেঙ্গালুরুর সমস্ত দেহ সৎকারের ব্যবস্থা বহুদিনই বন্ধ। হসপিটাল রয়েছে অনেকগুলো, তাদের মর্গও রয়েছে, কিন্তু প্রায় 7 দিনের জন্য গোটা শহরের মৃতদেহ ধারণ করার জায়গা নিতান্তই অপ্রতুল। বাড়িতে সমুদ্রের জল 1 পাত্র ছিল, 20 লিটারের পাত্র। তন্ময় আরও জোগাড় করতে গিয়েছিল, কিন্তু দোকানে তিল ধরানোর জায়গা নেই। অর্ডার দিয়ে এলো, সেই জল আসতেও 1 সপ্তাহ লাগবে প্রায়। তন্ময়ের আগে দীর্ঘ একটা লাইন। কারখানা থেকে তন্ময় বাড়ি ফিরেছিল প্রায় 48 ঘন্টা পর। বহুদিন পর তন্ময়ের জন্য উদ্বেগ হচ্ছিল রিঙ্কি। বাড়ি ফেরার পর সাগ্রহে যত্ন আত্তি করেছিল তন্ময়ও যেন একটু নরম। ছাঁকনি মেরামত না হওয়া অবধি কারখানা বন্ধ। তন্ময় বাড়িতেই। যেতে আসতে টুকটাক কথাবার্তা হচ্ছিল দুজনের, যদিও বাচ্চার ধারে কাছেও যায়নি তন্ময়। দিন 3 পর নিজেই রিঙ্কির সঙ্গে বেডরুমে শুতে এলো। রিঙ্কি একপাশে জায়গা করে দিল বিছানায়। কেউ কাউকে কিচ্ছু বলল না, চুপচাপ শুয়ে রইল। পরিস্থিতি জটিল, দুজনেই বুঝতে পারছিল সেটা। নিজের স্নান করা, কাপড় কাচা ইত্যাদি 2-3 দিনে একদিন করলেও বাচ্চার ক্ষেত্রে রিঙ্কি সেটা করতে পারে না। বাচ্চাটার অসুখ বিসুখ হতে পারে। প্রতিবার জল শোধনের জন্য অমৃতধারা মিনি যন্ত্রটায় সমুদ্রের জল ঢালে রিঙ্কি, আর তন্ময় গম্ভীর মুখে বাকি জলের মাপ নেয়। 5 নম্বর দিনের সকালে জল কমতে কমতে 2 লিটারে নেমে এলো। সেদিন অগত্যা বাচ্চাটারও চান করা বন্ধ। আর দিন 2 পরেই কারখানা চালু হবে, তখন না হয় করানো যাবে স্নান। তন্ময় থম মেরে ড্রয়িং রুমের ডিভানে বসেছিল। সামনে নিউজ ফ্ল্যাশটা খোলা। হঠাৎ একটা ডানা ঝাপটানোর শব্দ। 20 তলার উপর বাড়ি তাদের। এতদিন কোনো কাকপক্ষী সেখানে চোখে পড়েনি। হঠাৎ ব্যালকনিতে উড়ে এসে বসেছে একটা ঈগল। পথ ভুল করে কোনোভাবে এদিকে এসে পড়েছে হয়তো। একটা ডানায় চোট পেয়েছে মনে হয়, তাই জিরিয়ে নিচ্ছে ব্যালকনির রেলিংয়ে বসে। বেশ হৃষ্টপুষ্ট পাখি, বড় সড়ো, কিন্তু বাড়ির যন্ত্রটায় ঢোকানো যাবে কি? ঢোকাতে পারলে প্রায় 1.5 লিটার জল নিশ্চিত। পাশে টেবিলে একটা লোহার পেপার ওয়েট রাখা ছিল। তন্ময় সেটা তুলে নিল। একাগ্র চিত্তে তাক করল, ছুঁড়বে পাখিটার দিকে। পাখিটাও ঠায় বসে আছে, আহত। তন্ময়দের জন্যই আকাশ থেকে নেমে এসেছে যেন। হঠাৎ রিঙ্কির আর্তনাদ। ঈগলটা যেন সম্বিত ফিরে পেয়ে কোনো ক্রমে ডানা ঝাপটে উড়ে পালালো। তন্ময় হতাশ হয়ে রিঙ্কির গলার আওয়াজ শুনে পা বাড়ালো রান্নাঘরের দিকে। রান্নাঘরে কাজ করছিল রিঙ্কি। বাচ্চাটাকে দোলনায় শুইয়ে রেখেছিল সেখানে। তন্ময়কে বিরক্ত করতে চায়নি। দোলনায় একটা কাপ রাখার খাপ আছে, সেখানে বাচ্চাটার জলের বোতলটা রাখা ছিল। বাচ্চাটা হাত পা ছুঁড়ে সেটা মাটিতে ফেলে দিয়েছে। স্বচ্ছ জলের তীর তীরে রেখা এগিয়ে যাচ্ছে নর্দমার দিকে। অনেকটা জল, প্রায় 200 মিলিলিটার তো হবেই হবে। তন্ময় হতোদ্যম হয়ে মেঝেতে এসে বসে পড়ল। বাচ্চাটা আমোদ পেল যেন। বাবার দিকে তাকিয়ে নিজের ফোকলা দ্বন্দ্বহীন মাড়ি বিকশিত করে হেসে উঠল। রিঙ্কির চোখে মুখে অপরাধ বোধ মাখামাখি, নইলে সে তন্ময়ের চোখে আগুনের ফুলকির নাচানাচিটা খেয়াল করত হয়তো। তন্ময়ের আগেই রিঙ্কি দৌড়ে গিয়ে সমুদ্রের জলের পরিমাপ নিল। যেটুকু জল রয়েছে তাতে আর 2 দিন চালানো মুশকিল। জীবনেই প্রথমবার বাচ্চাটার পিঠে ঠাস করে একটা চর কষিয়ে দিল রিঙ্কি। অভূতপূর্ব এই আঘাতে খানিকক্ষণ থতমত খেয়ে গেল বাচ্চাটা। তারপর তারস্বরে কেঁদে উঠল। একই সঙ্গে রিঙ্কিও কেঁদে উঠল। নিউজ ফ্ল্যাশে তখন খবর দিচ্ছে
অমৃতধারা চালু হতে আরও দিন দুয়েক সময় বেশি লাগবে। ফিল্টারিং সিস্টেম ছাড়াও রিজার্ভারে একটা সমস্যা হঠাৎ করেই দেখা দিয়েছে। তখন ভর দুপুর। বেঙ্গালুরুর মাথার উপর জ্বলজ্বল করছে দুপুরের সূর্য। ঘোলাটে আকাশের ঢাকনা সরে গেছে অনেকক্ষণ। পেল্লাই সাইজের বহুতলগুলো ছায়া দিতে অক্ষম। শহরের প্রকাণ্ড রাজপথগুলো ফুটি ফাটা। তাপমাত্রার পারদ আকাশ স্পর্শ করছে। রাস্তায় কেউ নেই। মানুষজন, গাড়ি ঘোড়া সবাই কোথায় যেন হারিয়ে গেছে। তন্ময় একাই দাঁড়িয়ে আছে একটা 3 মাথার মোড়ে। অন্যদিন এসব রাস্তায় পা ছোঁয়ানো যায় না। মানুষ আবার হাঁটে নাকি? মানুষের যাতায়াতের জন্য 200-300 কিলোমিটার বেগে যাতায়াত করা গাড়িগুলো আছে। মাথার উপর ঝুলন্ত মোনোরেল আছে। তাও কিছু হদ্দ গরিব হাঁটে। তাদের জন্য ফুটপাত, স্কাইওয়াক। খামোকা বড় রাস্তায় নামবেই বা কেন মানুষ? তাও যদি 2-1টা বোকাশোকা লোক রাস্তায় পা দিয়ে ফেলে, তাদের জন্য কড়া ব্যবস্থা। ট্রাফিক পুলিশদের এমনিতে রাস্তাঘাটে দেখা যায় না। স্বয়ংক্রিয়ভাবেই ট্রাফিকের আলোগুলো লাল থেকে সবুজ হয় বেঙ্গালুরুতে। কিন্তু কেউ রাস্তায় পা দিলেই প্রায় মাটি ফুঁড়ে কোত্থেকে উদয় হয় এই পুলিশ। মোটা টাকা জরিমানা করে, না দিতে পারলে হাজতবাস। আজকে তন্ময় রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। ট্রাফিক পুলিশেরও কোনো দেখা নেই। গোটা বেঙ্গালুরু শহরটাকে যেন ভূতে পেয়েছে। তন্ময় এতক্ষণে অনুভব করলো সে অনেকক্ষণ ধরে রাস্তায় হাঁটছে। সূর্যের তাপে পরনের পোশাক ঘামে চটচট করছে শরীরের সঙ্গে লেগে। খুব তেষ্টা পেয়েছে তন্ময়। পিঠের ব্যাগটায় একটা জলের বোতল থাকে। বের করে দেখল সেটায় 1 ফোঁটাও অবশিষ্ট নেই। জলের জন্য দুদিকে যেতে পারে তন্ময়, বাড়ির দিকে অথবা কারখানার দিকে। কিন্তু এই ভর দুপুরে সে কেন রাস্তায়? কোথায় যাচ্ছে? অনেক চিন্তা করেও ঠাউর হলো না তার। কিছুক্ষণ ভেবে কারখানায় যাওয়াই স্থির করল। পায়ে পায়ে 2টো মোড় পেরিয়ে গেল সে। আর 2টো মোড় পেরোলেই তার গন্তব্য। কিন্তু একটু এগিয়েই থমকে গেল। রাস্তায় একটা জলের বোতল রাখা, কাঁচের বোতল, স্বচ্ছ কাঁচের, ভিতরে টলটল করছে জল। জল দেখে তন্ময়ের গলার কাছে তেষ্টাটা আবার মোচড় দিয়ে উঠল একবার। দৌড়ে গেল সে বোতলটার দিকে, কিন্তু পৌঁছনোর আগেই আটকে গেল পা দুটো। বোতলটা এখন রাস্তায় নেই, তার সন্তানের হাতে। কোত্থেকে সে এসে হাজির হয়েছে? 2 পায়ে উঠে দাঁড়িয়েছে দুধের বাচ্চাটা, সম্পূর্ণ নগ্ন। তৃতীয় লিঙ্গের উপস্থিতি সোচ্চার তার অস্তিত্বে। খলখল করে হাসতে শুরু করলো বাচ্চাটা। হাসতে হাসতে জলের বোতলের মুখটা খুলে রাস্তায় ঢেলে দিতে লাগলো জল। তন্ময় বাধা দিতে এগোবার চেষ্টা করলো, কিন্তু পারল না। চুম্বকের মতো তার পা দুটো আটকে গেছে রাস্তায়। বোতলটা একটু একটু করে খালি হতে লাগলো। ঘুম ভেঙে ধরফড় করে উঠে বসলো তন্ময়। দরদর করে ঘামছে। ঘরময় নীল আলোর ঝিমুনি আর শীততাপ নিয়ন্ত্রকের বিনবিনে শব্দ। বাকি চরাচর নিঝুম। খাটের একটা ধারে শুয়ে আছে সে, পাশে রিঙ্কি, আর দেওয়ালের দিকে বাচ্চাটা ঘুমোচ্ছে। তন্ময় তাদের সঙ্গে শুতে শুরু করার পর বাচ্চাটা খুব জ্বালাচ্ছে। মায়ের পাশে আর কাউকে যেন দেখতেই চায় না, রাতে ঘুমোতেই চায় না। আজকে রাতেও প্রায় ঘণ্টাখানেক সময় নিল ঘুমোতে। রিঙ্কি আর পারছিল না। ঘুম জেঁকে বসেছিল তার ক্লান্ত শরীরে। কখন ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। মা হওয়ার পর অভ্যেস হয়ে গেছে ঘুমের মধ্যেই হাতড়ে হাতড়ে তার বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেওয়া। আজকেও বাচ্চাটা শোয়ার জায়গাটায় হাত পড়ল রিঙ্কির। বাচ্চাটা নেই। ধরফড় করে রিঙ্কি উঠে বসলো নিজের জায়গায়। আরেক পাশে তাকিয়ে দেখে তন্ময়ও নেই। নীল আলোয় ভেসে যাওয়া ঘরটা খাঁ খাঁ করছে। অশুভ একটা নৈশব্দ চারিদিকে। রান্নাঘরের থেকে একটা শব্দ ভেসে এলো।
রাত পোশাকটা আলুথালু হয়েছিল রিঙ্কি। সেইভাবেই ছুটল। রান্নাঘর অবধি পৌঁছতে হলো না, তার আগেই বাচ্চাটার জামা ডাইপার পরে থাকতে দেখল রাস্তায়। ভূতগ্রস্তের মতো যখন রান্নাঘরে পৌঁছেছে তখন শব্দটা চিনতে পারল রিঙ্কি। জলের শব্দ। অমৃতধারা মিনি থেকে জল পড়ছে। রান্নাঘরের মেঝেতে যন্ত্রটা চালিয়ে সামনে বসে রয়েছে তন্ময়। সামনে একটা জলের পাত্র রাখা, যন্ত্রটা থেকে তীর তীর করে জল পড়ছে সেই পাত্রটায়। বাচ্চাটার বালিশটাও তন্ময়ের হাতে। ওটা দিয়ে মুখ চাপা দিয়েই বোধহয় কাজটা শেষ করেছে সে। রিঙ্কির দিকে মুখ তুলে তাকালো তন্ময়, মুখে ঝকঝকে শানিত হাসি। 2 লিটার রিঙ্কি, 2 লিটার। বলতে বলতেই উঠে এসে রিঙ্কিকে জড়িয়ে ধরল তন্ময়। রিঙ্কি তখনও বিহ্বল, মস্তিষ্কের কোষেই তখনও সন্তান হারা হওয়ার শোক ছড়িয়ে পড়েনি তার। সে বাধাই দিতে পারল না তন্ময়ের ক্ষুধার্ত পৌরুষত্বকে। মুহূর্তেই রিঙ্কির রাত পোশাক লুটিয়ে পড়ল তার সদ্য মৃত বাচ্চাটার বালিশটার পাশে। রান্নাঘরের টেবিলে তাকে আধ শোয়া শুয়ে ফেলল তন্ময়। নিজের জামা কাপড়ও খুলে ফেলল কয়েক সেকেন্ডে। শক্ত সবল কাঁধে রিঙ্কির পা দুটো তুলে নিল, গেঁথে দিল নিজেকে রিঙ্কির শরীরে। আন্দোলিত হয়ে উঠল দুটো শরীর, কর্ষিত হয়ে চলল রিঙ্কি। বাধা দেওয়ার সুযোগই পেল না। একটা ঘোরের মধ্যেই যেন তন্ময়ের কথাগুলো শুনতে পেল সে। অনেক অনেক অনাথ সুস্থ বাচ্চা রয়েছে রিঙ্কি। সরকার তাদের দত্তক দিতে উঠে পড়ে লেগেছে। এমন একটা অসুস্থ বাচ্চাকে কতদিন বয়ে নিয়ে যেতে। বরং বাচ্চাটা একটা কাজে লাগলো। বেঁচে থাকলেও। আর বলতে পারল না তন্ময়। হাতের কাছে মাংস কাটার ছুরিটা পড়েছিল রিঙ্কির। এখন সেটা তন্ময়ের গলার ডান দিকে গাঁথা। বাচ্চাটার ক্ষেত্রে কোনো রক্তপাতের চিহ্ন রাখেনি তন্ময়। শ্বাস রোধ করে সোজা অমৃত ধারায় ঢুকিয়ে দিয়েছিল মৃত সন্তানটাকে। তন্ময়ের ক্ষেত্রে সেটা হলো না। গল গল করে বমির মতো রক্ত বেরিয়ে আসছিল তার ক্ষতস্থান থেকে। ছটফট করতে লাগলো সে মাটিতে পড়ে। এতক্ষণে রিঙ্কি উঠে বসল। অবশেষে মাথাটা কাজ করছে ঠিক মতো, আর সামান্যই জল পড়ে রয়েছে সমুদ্রের জলের পাত্রে। বাচ্চাটার থেকে আরও 2 লিটার। আচ্ছা, ওইটুকু বাচ্চাটার শরীর থেকে যদি 2 লিটার জল বেরোয়, তাহলে তন্ময়ের প্রাপ্তবয়স্ক শরীর থেকে ঠিক কতটা জল বেরোবে? মানুষের শরীরে 70% তো জল। তন্ময়ের পুরো শরীরটা একেবারে অমৃতধারা মিনি যন্ত্রে ঢুকবে না। আচ্ছা, হাত পা মাথা আলাদা আলাদা করে যদি ঢোকানো যায়? তন্ময়ের নগ্ন শরীরটা এতক্ষণে নিথর, নিচু হয়ে গলার পাশ থেকে মাংস কাটার ছুরিটা খুলে নেয় রিঙ্কি। শুনছিলেন কৌস্তব ভট্টাচার্যের কলমে স্বচ্ছ। কেমন লাগলো আমাদের আজকের গল্প? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠিয়েছিলাম আমি রক্তিম। অন্যান্য চরিত্রে ছিল অভিষেক এবং সৌমিলি। গল্পের সাউন্ড এফেক্টস এবং এডিটিংয়ে ঋদ্ধি, জয়নিং রিম্পা এবং স্ক্রিপ্টিংয়ে অনিন্দিতা, পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। আপনাদেরকে আরও একবার বলে রাখি, আপনাদের প্রিয় হররস্কোপ এখন শুধুমাত্র আর ইউটিউবে নয়, এখন থেকে স্পটিফাইতেও। তাই ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা যান, আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং অবশ্যই রেটিং দিতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো উপস্থাপনায়। ততদিন সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।